ভারত আর আওয়ামী লীগকে চায় না, ভারত শেখ হাসিনাকে চায় না। রাষ্ট্রীয়ভাবে তারা বলাতে শেখ হাসিনার কফিনের মধ্যে লাস্ট প্যারেক ভারত দিয়ে দিয়েছে। আমরা অনেক ভিডিও কল পাচ্ছি শেখ হাসিনার, যে উনি আহ, মানে এই 10 ডিসেম্বরে তিনি নভেম্বরে চলে আসবেন, এই করবেন ওই করবেন, অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে ওনাকে নিয়ে। তো উনি এই ভিডিওগুলো ছাড়ছেন, এবং নূর হোসেন দিবসেও তার আহ, অনেক কিছু ঘটলো। হুম হুম তো আমি একটা জিনিস বলতে চাই সবাইকে, সেটা হলো যে তিনি ভারতে গেলেন কেন, আর ভারত বা তাকে নিলেও কেন? হুম ভারত তো বলতে পারতো যে আমরা নেব না, অন্য কোথাও যাও। তো মিয়ানমারে চলে যেতে পারতো, চীনে চলে যেতে পারতো। তো ভারতে গেল কেন? বিকজ ভারতের এটা দায়, ভারতকে শেখ হাসিনাকে নিতেই হবে। না হলে হুম ভারত যতখানি উলঙ্গ হয়েছে বাংলাদেশে, বাকিটাও ধুতি খুলে যাবে। অর্থাৎ শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে বিডিআর বিদ্রোহ, ভারতের যে অংশগ্রহণ ছিল সেটা প্রকাশ হবে। বাংলাদেশের ট্রানজিটের নামে, করিডোরের নামে বাংলাদেশকে যেভাবে শোষণ করার পরিকল্পনা ভবিষ্যতে তারা করেছিল, ইতিমধ্যে তো শোষিত হয়েছেই, এবং বাংলাদেশকে ধ্বংস করবার যে পরিকল্পনাগুলো কি কি ছিল সেগুলো সব বের হয়ে আসবে। হুম আয়না ঘর কে করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল? আয়না ঘরের চিন্তা করার মতো ব্রেন বাংলাদেশের কোনো মানুষের নাই, যে সেনাবাহিনীর মধ্যে আয়না ঘর হবে এবং সেখানে ক্রিমিনালদের আহ, বলে ভালো মানুষকে নিয়ে এসে ওখানে বন্দি করে রাখা হবে। এই বুদ্ধি ভারতের রয়ের ছাড়া আর কোনো কিছু কারো মাথায় আসার কথা নয়। বিকজ দি ইন্ডিয়ানস আর ক্রিমিনালস। হুম কিছু লোক আছে যারা ভালো, বাট রেস্ট আর ক্রিমিনাল। এই বুদ্ধিগুলো তাদের মাথায় আসে। সরি। তো আমাদের সেনাবাহিনীকে, আমাদের বিজিবিকে, পুলিশকে, আনসারকে কিভাবে ধ্বংস করার পরিকল্পনা তারা করেছিল, এই বিষয়গুলো বের হয়ে আসবে। ফেনী নদীতে কেন ব্রিজ করতে দেওয়া হয়েছে, কেন নরেন্দ্র মোদী এসে সেই ব্রিজ উদ্বোধন করে বললেন যে এটা স্ট্র্যাটেজিক ব্রিজ, কেন? যেখানে আমাদের মাত্র অল্প একটা ডিয়ার নেক বলে ওইটাকে, এবং তাদের ওটা হলো চিকেন নেক। তো এই এখানে একটা ছোট জায়গা যেখানে আমাদের চিটাগাঙ্গে যাওয়ার মাত্র একমাত্র রাস্তা, সেখানে কি করে একটা ব্রিজ করতে দেওয়া হলো? এই বিষয়গুলো সব বের হয়ে পড়বে। কাজেই হুম আমার ধারণা হয় কোনোদিন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে হস্তান্তর করবে না। কাজেই এই ভিডিওগুলো নিয়ে আমাদের চিন্তিত হওয়ার কিছু নাই। তৃতীয় কথা যেটা আমি বলি, আওয়ামী লীগকে ভারত বর্জন করেছে। আমি অ্যাডভোকেট ফজলুর রহমানের সঙ্গে একমত যে এই যে উপদেশটা নেওয়া হয়েছে, হুম আমি সেই সম্বন্ধে এইটুকুই বলবো যে এতে আমি একটা ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার একটা দিক নির্দেশনা পাই। সেটা হচ্ছে ভারত আর আওয়ামী লীগকে চায় না, ভারত শেখ হাসিনাকে চায় না। কেন চায় না? যখন ট্রাম্প বিজয়ী হলেন ভোটে, হুম শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের, শেখ হাসিনা তাকে অভিনন্দন জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে, তখন ভারত বলল যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। হুম রাষ্ট্রীয়ভাবে তারা বলল, সরকারিভাবে। তো প্রাক্তন আমরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মনে করি, এভাবে বলেছে। মনে করি, এটা রাষ্ট্রীয়ভাবে তারা বলাতে শেখ হাসিনার কফিনের মধ্যে লাস্ট প্যারেক ভারত দিয়ে দিয়েছে। ও কফিন থেকে আর সে বের হবে না। হুম অর্থাৎ ভারতের কাছে শেখ হাসিনা এখন তার আর কোনো মূল্য নাই। সে ওই আর 10 জন যে প্রাক্তন প্রধানমন্ত্রীর যা অবস্থা, এটা তার সেই অবস্থা। কিন্তু তাকে কিন্তু ধরে ট্রাম্প রেখেছে আসার কারণটা হলো, পর একটা বড় ধরনের ইয়ে হতে পারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ওই টেলিফোন বার্তাতেও এরকম বলেছে, এবং যেটার কারণে 10ই নভেম্বর আপনি জানেন যে সেখানে নুর হোসেনের দিবসকে কেন্দ্র করে সেখানে তিনি আহ্বান করেছিলেন ট্রাম্পের পোস্টার নিয়ে, ছবি নিয়ে সবাইকে একত্রিত হওয়ার জন্য। একটা কাহিনী তো গেল। তাদের একটা বড় ধারণা আছে যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আবারও ব্যাক করবার একটা সুযোগ তৈরি হতে পারে। তাহলে এটা কি সম্পূর্ণ আপনি ইগনোর করতে না, চাচ্ছেন? এটা অমূলক ধারণা, সম্পূর্ণ এটা ভুল ধারণা। আমি বলছি আওয়ামী লীগকে ত্যাগ করেছে ভারত।
আপনি দেখেন আওয়ামী লীগ সম্বন্ধে বা ওই ধরনের কোনো কিছু কথা তারা বলতেছে, বলে না। ভারত যেটা আছে সেটা হলো হিন্দু কার্ড প্লে করতেছে, হিন্দু কার্ড। হুম। হিন্দু কার্ড প্লে করে বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। এটাকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করবার জন্য নয়। হুম। যে আওয়ামী লীগ রিজেক্টেড হয়েছে বাংলাদেশের মানুষের কাছে, এই আওয়ামী লীগকে আর বাংলাদেশে পুনর্বাসিত করা যাবে না, এটা হলো ভারতের ধারণা। হুম। আমরা যে ধারণাটার কথা বলছি, তবে হ্যাঁ, যারা আওয়ামী লীগ করেন, ব্যক্তি আওয়ামী লীগ যিনি করেন, তিনি জনপ্রিয় থাকতেই পারেন, একটা একটা জায়গায় ভালো মানুষ হতে পারে, তিনি করেছেন, বা অন্য দল হিসেবে অন্য দলের নাম নিয়ে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন। এইটাতে ভারতের কোনো যায় আসে না, কিন্তু দল হিসেবে ভারতকে আর ওন করবে না। যেমন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে, ভারত কোনো কিছু বলেছে? কিছু বলে না। ওন করেছে? করে নাই। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেও ভারত ওন করবে না। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভারতের কাছে, কাজে তার ভিডিও, তার এই সবগুলোর কোনো কিছু না। শেখ হাসিনা একটা মরণ চেষ্টা করছে, যে ওই যে ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, মানে যখন ডুবতে থাকে মানুষ, তখন যা হাতে পায় শ্যাওলা পায় ওটাই ধরে। তার হুম। মানে সে চিন্তা করতেছে এখনো আওয়ামী লীগরা তো বাংলাদেশে আছে, আহ, তো কাজে তাদেরকে যদি কিছু একটু চাঙ্গা রাখা যায়, আমি না হয় নাই আসলাম, আমার সন্তানদের মধ্যে কেউ হয়তো এসে বাংলাদেশে তাদের হাল ধরে হুম। কোনো এক সময় হয়তো তারা বাংলাদেশকে আবার শাসন করতে পারে, এই ধরনের একটা কোনো বাসনা, অলীক বাসনা তার মনের মধ্যে থাকলেও থাকতে পারে। আর আর সে দ্বিতীয় কথা বাচ্চাটাকে হলো আপনি যে, অলিক বলতে চাচ্ছেন? আমি অলীক বলি, কারণটা হলো যে ঠাকুরের জোরে শেখ হাসিনার এত জোর, সেই ঠাকুরই তাকে বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী। তো কাজে আর তার আর ব্যবহারিক মূল্য আছে বলে আমি মনে করি না। কিন্তু ঠাকুরদের আনাগোনা তো বাড়ছে বলে মনে হয়, তারাও তো আরো শক্তিশালী হচ্ছে বর্তমানে, এমনও তো শোনা যাচ্ছে। তাদের এই এন্ট্রিটাকেও আপনি কিভাবে দেখেন? নতুন করে তাদেরকে আনাগোনার কোনো সুযোগ দিচ্ছেন আপনি, বা আছে বলে মনে করেন আপনি? এবং না না, এই সরকার, শক্তিশালী এই সরকারের শক্তিশালীটা উপর হচ্ছে। ভর করছে, বর্তমান সরকারের উপরে ভর করছে বলে অনেকে মনে করেন। না না না, ওইটার এক্সপ্লেনেশন আমি দিচ্ছি। সেই এক্সপ্লেনেশনটা হলো আমার কাছে, যেমন মনে করেন জনাব ফারুকী, আহ, তাকে সংস্কৃতি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। ভারত এখানে ভারত এখানে কি করতে পারে? ধরে নিলাম আমি যে কারো নির্দেশনায়, কারো পরামর্শে বা কারো চাওয়ার প্রেক্ষিতে তিনি উপদেষ্টা হয়েছেন। তো এইটা আমি এক্সপ্লেন করি, ভারত আওয়ামী লীগকে ত্যাগ করেছে, শেখ হাসিনাকে ত্যাগ করেছে। হ্যাঁ, ভারত এই দেশকে শোষণ করবার জন্য ভবিষ্যতে সেই কল কবজাগুলোকে ঠিক রাখবার জন্য তাদের কিছু মেকানিক্স দরকার। হুম। যেমন ভারতের যে সাংস্কৃতিক আগ্রাসন বাংলাদেশে, এই যে একটা সাংস্কৃতিক যে বলয় ভারতের, এর শিকড় কিন্তু খুব গভীরে। আপনি আমাদের এখানে যে ছায়ানট আছে, আমাদের এখানে রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে যেসব অর্গানাইজেশন গুলো আছে, আহ, অন্য যেসব শিল্পী গোষ্ঠী আছেন যারা আছেন আমাদের এখানে, এদেরকে ভারত সার্ভাইভ করাবে, হুম। এদেরকে সার্ভাইভ করার চেষ্টা করবে এই ফারুকির মতো লোকদের কাছ মাধ্যমে, হুম। যে এখানে যেন তাদের সাংস্কৃতিক যে আগ্রাসনটা, এটা যেন অবদমিত না হয়, এটা যেন অবদমিত না হয়। এইটাকে রক্ষা করবার জন্য কিছু কুশীলব তারা এই সরকারে হয়তো ঢুকাতে চাইবে, যারা ভারতের এই সার্ভিসগুলো দিবে। তাতে আওয়ামী লীগের ক্ষমতায়ন, শেখ হাসিনার প্রত্যাবর্তন, এই বিষয়গুলোর সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। যেমন আমরা আর কিছুদিন পরে হয়তো দেখবো যে, কিন্তু যে আওয়ামী লীগের শিল্পীগুলো, ব্যাপারটা যেহেতু আপনি এনেছেন এবং আপনি মনে করেন যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই, আওয়ামী লীগের তো 30% বা 20% বলুন, বা তার চেয়েও কম শতাংশ মানুষ তো আওয়ামী লীগ করতো, তারা আসলে কোথায় যাবে? তাদের পুনর্বাসন বলুন, বা তারা তাদের ভবিষ্যৎ, রাজনৈতিক ভবিষ্যৎ, তার নাগরিক হিসেবে ভবিষ্যৎ তাহলে কি হতে যাচ্ছে বলে মনে করেন? আমি এই জায়গাটাতে আপনাকে শেষ করে পরে আবারও একই প্রশ্ন নিয়ে জি আসবো। জি জি, এটাই আমি বলছি। দেখেন, এই যে আহ, বিপ্লবটা হলো, আগস্ট বিপ্লব, এই আগস্ট বিপ্লব আমি বলি, এটা অনেকে বলেন যে এটা জুলাই বিপ্লব। তো আমি আগস্ট বিপ্লব বলি এই জন্য যে বিপ্লবের শুরুটা কেউ জানে না, শেষটা আমরা জানি। 5 আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছে, তার পতন হয়েছে। কাজে বিপ্লবটা সমাপ্ত হয়েছে, ষোলকলা পূর্ণ হয়েছে 5 আগস্টে। কাজে আমি এটাকে আগস্ট বিপ্লবই বলি। এই যে আপনার আওয়ামী লীগ এত পার্সেন্ট ভোট আছে তাদের, এরা এতই যদি পারে,
তো নূর হোসেন চত্বরে এসে 10টা লাশ পড়লো না কেন? যে ঠিক আছে, হুম। যে যাব, যাব, 10টা লাশ পড়ুক, 20টা লাশ পড়ুক, পড়ুক না। আসতে দেওয়া হয়নি বলা হচ্ছে। হ্যাঁ, তো আসতে দেওয়া হয়নি, আমি যাব। শোনেন, ওই আমার একটা ডায়লগ মনে পড়ে গেল আপনার মুঘলে আজমের। তো ওই যে আনারকলি ভালোবেসেছিল একে, তার ছেলেকে জাহাঙ্গীরকে, মানে একে আর কি, সাহেব আলম, তখন তো সে কে পায় নাই আর কি। তো ওই বাদশাহ আকবর বলতেছে, ও বলতেছে যে আমি মানে আহ, সাহেব আলমের প্রেমে জীবন দিব। তো বাদশাহ আকবর বলছে যে তোমাকে মরতে দিব না, হাম तुम्हें मरने नहीं देंगे, तुम मरना चाहते हो, हम तुम्हें मरना नहीं देंगे। হুম। আমার কথা হচ্ছে ভাই, সরকার তো বলবেই যে এখানে মিছিল করতে দিব না, মিটিং করতে দিব না, এখানে কোনো কিছু করতে দিব না, কিন্তু আমি তো করব। যদি এতই শক্তি থাকে, আসলো না কেন? যদি এতই শক্তি থাকে, আওয়ামী লীগ কই? রাস্তায় কই আওয়ামী লীগ? হুম। কোথায় তারা? কোথায়? ব্যাপারটা বুঝছেন আপনি? জি। তো ওই মানে ওইটা হলো ওই যখনকার তখনকার। এখন অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আছেন আমার বড় ভাইয়ের মতো, উনি যদি অনুমতি দেন তাহলে একটা গল্প বলবো, ছোট গল্প। হ্যাঁ। অনুমতি আছে তো আমার? তো জি জি। গল্পটা হলো আমাদের দিনাজপুরের জেলা স্কুলের হেডমাস্টার, উনি এটা লিখেছিলেন গল্পটা। তার নাম হলো জবন বাকু। জবন বাকু। তো গল্পটা হলো এইরকম যে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় ওখানে দুই জমিদার আছে, হিন্দু জমিদার, হুম। যাত্রা পার্টি হয়। যাত্রা পার্টি হয়। হুম। যাত্রা দলের গল্প হলো যে দুই দলে, মানে হিন্দু মুসলমান, সরি, মানে একজন জমিদার মুসলমান, একজন জমিদার হিন্দু। তো যাত্রা দল আসে, যাত্রা পার্টিতে পালাতে দেখানো হয় যে যুদ্ধ হচ্ছে দুই জমিদারের মধ্যে। শেষ পর্যন্ত মুসলমান জমিদারের পাইক পেয়াদা সব আক্রান্ত হয়ে হিন্দু জমিদারের সিপাহী টিপাহী দিয়ে এরা সব মানে মঞ্চ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে যাচ্ছে। তো প্রত্যেক বছর এটা দেখে। তো হুম। ওইখানে এক ছেলে ছিল, মাদ্রাসার ছেলে, তার নাম হল আবু বকর। হুম। তো হিন্দুরা তো মুসলমানদেরকে জবন বলে। তো যাই হোক, ওইবার নাটক মানে যাত্রা শুরু হয়েছে আর কি, দুর্গাপুজো চলছে, যাত্রা শুরু হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে দুই হিন্দু মুসলমান জমিদারের মধ্যে। এবং মুসলমান জমিদারের সেনারা সবাই পিছু হটতেছে, মঞ্চ খালি, হই হুল্লোড় করবে আর কি ওখানকার দর্শক দ্বারা, হিন্দুরাই তো মেনলি দর্শক ওখানে। হুম। হঠাৎ দেখা গেল সাদা পাগড়ি, আলখেল্লা পরা, হাতে তলোয়ার নিয়ে এক লোক এসে, হ্যাঁ, মানে লাফ দিয়ে পড়ে আহ, বলতেছে কোথায়, হ্যাঁ, ওই জমিদার, হিন্দু জমিদারের লোকজনকে বলছে কোথায় তোরা, তোদের হুম। সংহার করব আমি। তো জমিদার তো জমিদার, যারা আসছিল একদম সে লাফালাফি করতেছে, আর মানে পদাঘাত করতেছে আপনার স্টেজের উপরে, যে কোথায় হিন্দু জমিদারের লোকজন কই, তাকে দেখে নেবো আমি, জমালয়ে পাঠাবো। ঊর্ধ্বশ্বাসের লোকজন যারা দর্শক ছিল, তারাও কিন্তু একেবারে মানে ওই মণ্ডপ ছেড়ে মানে চলে গেছে, পালায় আর কি সব, বুঝলেন না? পরে দেখা গেল ওই ছেলেটা ওই মাদ্রাসার আবু বকর। ও শুনে শুনে বিরক্ত হয়ে গেছে, এক সময় মানে মনে করছে যে আমি এটা এই করবো আর কি, মানে তলোয়ার নিয়ে ওখানে হাজির হয়ে গেছে। এখন কথা হলো, সেই আওয়ামী লীগের আবু বকর কই? আবু বকর কই? জবন বাকু, মানে জবন আবু বকর কই আওয়ামী লীগের? এত বলতেছে এই 5 তারিখে আমি আসতেছি, এই আমি অমুক দিন টুক করে আমি এসে টুক করে ঝরে ঝরে পড়বো, এখানে আমি পড়ে যাব, এখানে আমি আসি, এসে কি করবো শেখ হাসিনা? তার ফাঁসির আদেশ যেদিন হবে, সেদিন সে অর্ধমৃত্যু হবে। আমি ভয় পাই। আমাদের এই যে আহ, বঙ্গবন্ধুর সময় রেড ক্রসের চেয়ারম্যান ছিলেন, যে কি নামটা জানো ওনার, খুব বিখ্যাত ব্যক্তি, রেড ক্রসের চেয়ারম্যান ছিল, যে ওই যে মেজর ডালিমের ওয়াইফকে হাইজ্যাক করেছিল। এই লোক টাকা পয়সা সব নিয়ে ভারতে গেছিল, গাড়িতে করে দিল্লি যাওয়ার সময় ট্রাক চাপা দিয়ে এই পুরো পরিবারকে মেরে ফেলেছিল ইন্ডিয়া। বুঝতে পারেন? গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা।
জি, গোলাম মোস্তফা এর পুরো পরিবারকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছিল। তো শেখ হাসিনাকে তো আর ট্রাক চাপা দিতে পারবে না। তো ওই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছেন, এরকম একটা ঘোষণা আমরা হয়তো শুনতে পারি।